জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় $200 কোটি দেওয়ার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। বিদেশি বিনিয়োগ আকর্ষণে অবকাঠামোগত উন্নয়নের পরামর্শ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করাই আওয়ামী লীগের এবারের কাউন্সিলের লক্ষ্য। প্রস্তুতি কমিটির সভায় প্রধানমন্ত্রী। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে অনিয়ম করে কেউ পার পাবে না, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। গাঁজা রাখার স্বীকারোক্তি আদায় করে স্কুল শিক্ষার্থীকে দেয়া সাজা বাতিল করলেন হাইকোর্ট। টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট ও থানার ওসিকে প্রত্যাহার। এবং রাজধানী থেকে গ্রেফতার জেএমবির 7 সদস্য 6 দিন করে রিমান্ডে। বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা হারিয়েছে 90 জেএমবি, দাবি পুলিশের। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। সাব্বির নামে এক শিক্ষার্থীকে নির্যাতন করে গাঁজা রাখার স্বীকারোক্তি আদায় এবং 2 বছরের সাজা দেওয়ার দায়ে টাঙ্গাইলের সখীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাব্বিরকে নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া উচ্চ আদালত সাব্বিরকে দেয়া সাজা বাতিল করে দেন। ফেসবুকে টাঙ্গাইল 8 আসনের এমপিকে হুমকির কথিত অভিযোগে সাব্বিরকে আটকের পর থানায় নিয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে মাদকের মামলায় ফাঁসানো হয়। আফজাল হোসেনের রিপোর্ট। টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহানকে ফেসবুকে কথিত হুমকির অভিযোগে এখতিয়ার বহির্ভূতভাবে নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির শিকদারকে 2 বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি আদালতের নজরে এলে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর থানার ওসি ও শিক্ষার্থীকে তলব করে হাইকোর্ট। গত 27 সেপ্টেম্বর হাজির হয়ে ম্যাজিস্ট্রেট ও ওসি আদালতকে জানান, ফেসবুকে এমপিকে হুমকির কারণে নয়, বরং 100 গ্রাম গাঁজা রাখার দায়ে সাব্বিরকে দণ্ড দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী সাব্বিরের আদালতে দেওয়া জবানবন্দিতে উঠে আসে লোমহর্ষক ঘটনা। সেখানে বলা হয়েছে, এমপিকে কথিত হুমকির অভিযোগে আটক করার পর ক্রসফায়ারের হুমকি দিয়ে গাঁজা রাখার নাটক সাজায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ওসি। এমপি স্যার বলছে যে এগুলো কিসের জন্য লিখছস? পরে আমি বলছি স্যার আমি এগুলো লিখি নাই। পরে আমি কইছি স্যার, পরে এমপি স্যার 2টা বাড়ি দিছে আমারে। থানায় নিয়ে যাওয়ার পর 2 দিন পর হ্যাংকাপ পরে চোখে রুমাল বাইদে ওসি রুমে নিয়ে শোয়া মুখে লাঠি ধরা। ওসি বলে যে তোরা ক্রসফায়ার দেবো। ক্রসফায়ার মায়ের চোটে আমি স্বীকারোক্তি করছি। পরের দিন 3 দিনের পর টিউনের রুমে নিয়ে আমার মনে করলেন যে টিউনের সাহেব বলছে যে এগুলো কি লেখছস। পরে টিউনের সাহেব আমার বুকের মধ্যে লাথি দিয়ে ফেলে দিছে। আমার ফ্যামিলির জন্য আমি নিরাপত্তা চাই, এই আবেদন আমি জানাচ্ছি আপনার কাছে। আমি গরিব অসহায়, এই আবেদন আমি জানাচ্ছি, নিরাপত্তা চাইছি আমি। দুপক্ষের দীর্ঘ শুনানির পর মঙ্গলবার সাব্বিরকে দেয়া দণ্ড বাতিল করে তাকে খালাসের আদেশ দেন উচ্চ আদালত। আদেশ দেন সাব্বিরের নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের। একই সঙ্গে ইউনো ও ওসিকে টাঙ্গাইল থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। যে সাজাটা দিয়েছিল ওই সাজাটা বাতিল করে দিল এবং বলল যে এই সাজা ইলিগাল উইদাউট জুরিসডিকশন, এই সাজার মানে অবৈধ। সাব্বির আদালতে যে বক্তব্যটা এখানে দিয়েছে সেই বক্তব্যটার বেসিসে একটা জুডিশিয়াল ইনকোয়ারি করার জন্য। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার পরামর্শের বিষয়টি উঠে আসে মঙ্গলবারের শুনানিতে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আসন্ন কাউন্সিলের লক্ষ্য হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করা এবং এ লক্ষ্যে দলের নেতাকর্মীরা সরকারের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে একযোগে কাজ করবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, আওয়ামী লীগের এবারের কাউন্সিল সফল হবে এবং এই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। সামনে আমাদের যে কনফারেন্স হবে, এই কনফারেন্সটা অত্যন্ত সফলভাবে আমরা করব এবং তার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। আর সেই সাথে আমাদের যে সমস্ত আর্থসামাজিক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে সরকারের পক্ষ থেকে আমরা তা করব, আবার দলের পক্ষ থেকেও সেখানে সহযোগিতা করতে হবে যাতে এই কাজগুলি আমরা সুষ্ঠুভাবে করে দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারি। দেশকে আমাদের দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। এই প্রত্যয় নিয়েই আমাদের এবারের কনফারেন্স এবং আমরা বিশ্বাস করি যে আমরা এতে সফলকাম হতে পারব।
এর আগে মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশুর প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, জাতির প্রয়োজনে শিশু কিশোরদের যেকোনো ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে বড় হতে হবে। বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতেই ঘাতকের দল অবুঝ রাসেলকেও ছাড় দেয়নি বলে এ সময় বলেন প্রধানমন্ত্রী। ১৯৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকের দল জাতির পিতা বঙ্গবন্ধু সহ একে একে হত্যা করেছিল পরিবারের সব সদস্যকে। তাদের নৃশংসতায় প্রাণ হারাতে হয়েছিল বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ছোট্ট রাসেলকেও। আমরা সত্যি ভীষণভাবে আনন্দিত। শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ করা হয় ভয়াল সেই ১৫ই আগস্টের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাজের প্রতিটি শিশুকে শিক্ষিত করে তুলতে কাজ করছে সরকার। তাই জাতির প্রয়োজনে ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে মানুষ হতে হবে নতুন প্রজন্মকে। সকল কষ্ট, ব্যথা, দুঃখ বুকে নিয়েও শুধু একটা কথা চিন্তা করি যে বাংলাদেশটাকে একটা সুন্দর করে গড়ে তুলতে চাই। অন্তত যে বাংলাদেশের মানুষ না খেয়ে কষ্ট পাবে না, যেটা আমার বাবার স্বপ্ন ছিল। আমি এটাই চাই যে আমাদের দেশের একটা শিশু লেখাপড়া বঞ্চিত হবে না। আজকে যারা শিশু কিশোর, আগামী দিনে যারা দেশের কর্ণধার, তাদেরকে বলবো দেশের জন্য, জাতির জন্য সবসময় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, শুধুমাত্র দেশ স্বাধীনের সৎসাহসের জন্যই বঙ্গবন্ধুর রক্ত পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল পরাজিত শক্তি। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ১৫ই আগস্ট ঘাতকের দল রাসেলকেও ছাড়েনি, তাকেও সবার শেষে নির্মমভাবে হত্যা করল। একটা উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধুর রক্তের এতটুকু চিহ্ন যেন না থাকে। বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক আমরা আর চাই না। পরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক পরিবেশনা দর্শক সারি থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দেওয়ার পরামর্শ দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং। মঙ্গলবার বিকেলে বিশ্বব্যাংক ঢাকা অফিসে বাংলাদেশ সফরের শেষ দিন আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন তিনি। এছাড়া জলবায়ু প্রভাব মোকাবেলায় আগামী ৩ বছরে বাংলাদেশকে $200 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কম। ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়ানো গেলে সেই অর্থ অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো যাবে। সরকারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। এর মধ্যে সরকারি অফিস, বিচার বিভাগ, সরকারি ব্যাংক, কর ব্যবস্থাপনা ও দুর্নীতি দমন কমিশনকে অবশ্যই শক্তিশালী করতে হবে। আমরা আশা করি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স দেখাবে। বাংলাদেশে বিশ্বব্যাংকের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থার প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মঙ্গলবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেখানে বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট দরিদ্র বিমোচন কর্মসূচি সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এসব কর্মসূচি থেকে যারা সুবিধা পেয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করেন ইয়াং কিম। 2012 সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট SDF বা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান রাকুদিয়া গ্রামে কাজ শুরু করে। পরে উজিরপুর উপজেলার ভরসাকাঠি এলাকায় সাইক্লোন শেল্টার সেন্টার পরিদর্শনে যান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এই এলাকার দরিদ্র নারীদের জীবনে যে পরিবর্তন এসেছে তা দেখে আমি খুবই আনন্দিত। আমরা বিশ্বব্যাংকের পক্ষ থেকে অর্থায়ন করেছি এবং কিছু কারিগরি সহযোগিতা করেছি, কিন্তু এই প্রজেক্টের সবচেয়ে ইতিবাচক দিক হলো দরিদ্র নারীরা স্বাবলম্বী হয়েছে। বাংলাদেশের মানুষ খুবই পরিশ্রমী, তাদের কাজ করার আগ্রহ দেখে এরকম প্রকল্পে আমরা আরো অর্থায়ন করব। বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সব উদ্যোগ ও পদক্ষেপে বিশ্বব্যাংক সমর্থন দেবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিম। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে মঙ্গলবার বিকেলে এই সৌজন্য সাক্ষাতে বেশ কিছু সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব সাংবাদিকদের জানান,
দেশের উন্নয়নে শেখ হাসিনার নেওয়া পদক্ষেপে আস্থা রেখে বিশ্বব্যাংক সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন জিম ইয়ং কিম। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রবাসের সময় আরো থাকছে, নিজস্ব অর্থায়ন ও পরিকল্পনায় বিশ্বে একমাত্র বাংলাদেশকে স্বল্প সময়ে ডিজিটালাইজড করা সম্ভব হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। কোনো অবস্থাতেই খাদ্য বান্ধব কর্মসূচিকে বিতর্কিত হতে দেবে না সরকার। অনিয়মকারী যে দলেরই হোক ছাড় পাবে না। চলমান খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী হতদরিদ্র মানুষের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করে সরকার। গত 7 সেপ্টেম্বর চিলমারিতে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচির আওতায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে দেশের 50 লাখ হতদরিদ্র পরিবারকে নির্বাচন করে তাদেরকে কার্ড দেওয়া হয়। এসব কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার নির্ধারিত ডিলারদের কাছ থেকে 10 টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ 30 কেজি চাল কেনার সুযোগ পাচ্ছেন। তবে কর্মসূচি শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে হতদরিদ্রের নামের তালিকা তৈরিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ডিলারদের বিরুদ্ধেও পাওয়া যায় কালোবাজারের অভিযোগ। এরই প্রেক্ষিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে খাদ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে অনিয়মের বিরুদ্ধে নেওয়া নানা ব্যবস্থার চিত্র তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। হতদরিদ্রের জন্য কর্মসূচি এবং হতদরিদ্ররা যাতে বিনামূল্যে 10 টাকা কেজিতে চাল তারা পায়, এই পরিবারগুলো 50 লক্ষ পরিবারকে আমরা বাংলাদেশের সকল হতদরিদ্রকে দিতে পারবো না, কিন্তু 50 লক্ষ পরিবারকে যাতে আমরা দিতে পারি। খাদ্যবান্ধব কর্মসূচিকে কোনো অবস্থাতেই দলীয়করণ করতে দেওয়া হবে না বলেও জানান খাদ্যমন্ত্রী। এই কর্মসূচিকে কোনো অবস্থাতেই বিতর্কিত করা যাবে না। আপনারা সাংবাদিক হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং অনিয়মের চিত্র আপনারা তুলে ধরবেন, আমরা যাতে সংশোধন করতে পারি তার জন্য, এবং আমরা যে ব্যবস্থাগুলো গ্রহণ করছি সেইগুলো একই গুরুত্ব সহকারে আপনারা প্রকাশ করবেন। বিশেষ করে জনপ্রতিনিধিরা আমাদেরকে যদি সহযোগিতা করেন, আমি বিশ্বাস করি আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ সমস্ত অনিয়ম আমরা দূর করতে সক্ষম হবে। খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়ার পাশাপাশি প্রতিটি বিভাগে মাঠ পর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল কাজ করছে বলেও জানান খাদ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে গাইবান্ধায় খাদ্য বান্ধব কর্মসূচির 183 বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চর থেকে এই চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 183 বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য গত রাতে মোকাররম মির্জার বাড়িতে মজুত করা হয়। এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য হুকুম আলীর সহায়তায় ওই বাড়ি থেকে চাল জব্দ করে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাল উদ্ধার করেন। উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা আল মামুনের সহযোগিতায় ডিলার আজহার আলী চালগুলো আত্মসাৎ করেন। ঘটনার পর থেকে ডিলার আজহার আলী পলাতক হয়েছে। বিশ্বে একমাত্র বাংলাদেশকেই স্বল্প সময়ে নিজস্ব অর্থায়ন ও পরিকল্পনায় ডিজিটালাইজড করা সম্ভব হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় সজীব ওয়াজেদ জয়কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রে আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন সজীব ওয়াজেদ জয়। সংবর্ধনা অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশকে ডিজিটালাইজড করা সম্ভব হতো না। আমার জানা মতে পৃথিবীতে আর কোনো দেশ নেই যে এত অল্প সময়ের মধ্যে একটা দারিদ্র দেশ নিজেদের অর্থায়নে অন্য কোনো দেশের সহযোগিতা বা পরামর্শ না নিয়ে নিজেকে ডিজিটাইজ করেছে, আর অন্য কোনো দেশ করতে পারে না।
একমাত্র বাংলাদেশ করেছে। আর এই কারণেই এখন বাংলাদেশ সারা বিশ্বের সামনে একটি উদাহরণ হিসাবে, এবং আমি বলবো আমরা একটি এক্সপার্ট হিসাবে দাঁড়িয়েছি। এখন জাতিসংঘ আমাদের কাছ থেকে এক্সপার্টিস চায় যে অন্যান্য দারিদ্র দেশ কিভাবে ডিজিটাইজেশন করতে পারে। প্রবাসের সময় আরো থাকছে, ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইসিসি সভায় প্রশংসা, আগামী বছর সফরে আসতে আগ্রহী অস্ট্রেলিয়াও। মুন্সিগঞ্জের চরমদন গ্রামে 10ম শ্রেণীর ছাত্রী তাহমিনা জাহানকে কুপিয়েছে দুর্বৃত্তরা, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের চাচাতো ভাই সাগর জানায়, মঙ্গলবার বিকেল 5:30টার দিকে এ ঘটনা ঘটে। স্কুল থেকে ক্লাস শেষ করে বাসায় ফেরার পরপরই দুর্বৃত্তরা হামলা চালায় তাহমিনার উপর। এতে তার মাথা এবং হাত গুরুতর জখম হয়। 20 দিন আগে তাহমিনা তার ভাইকে জানিয়েছিল বেশ কয়েকদিন ধরে এক যুবক তাকে উত্ত্যক্ত করছিল। পরিবারের ধারণা সেই যুবকই এই কাজটি করতে পারে। পিছন দিক থেকে হাত বেঁধে মাথার মধ্যে কোপাইছে তো এখনো ওর জ্ঞান ফিরে নাই। তো জ্ঞান ফিরলে ওর কথা শুনলে আর আরেকটা কোপ ওর হাতটা ফিরেছে, ওই ডান হাতের তালুর মধ্যে চিহ্নটা আছে। হয়তো বা আল্লাহ যদি ওরে সুস্থ করে হয়তো বা জ্ঞান ফিরলে আমরা বিস্তারিত বলতে পারবো আর কি। রাজধানী থেকে জেএমবির 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। মঙ্গলবার সকালে জেএমপির মিডিয়া সেন্টারে পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, দল গুছিয়ে নতুন করে সক্রিয় হবার চেষ্টা চালাচ্ছে জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানের অনুসারীরা। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহের ত্রিশালে পুলিশ প্রিজন ভ্যান থেকে পালানো জঙ্গি নেতা সালাউদ্দিন সালেহীন। এ কাজে অর্থ সংগ্রহ করতে ডাকাতি, অপহরণ, অর্থ জালিয়াতি সহ নানা অপকর্মের জাল বিস্তার করছে তারা। ঘটনার সূত্রপাত সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া দুটি বড় ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে। ডাকাতির ধরন ও প্রাথমিক তদন্তে সন্দেহ হয় আটঘাট বেঁধে মাঠে নামে সন্ত্রাস দমনে গঠিত পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম ইউনিট। গত সোমবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও ডাকাতির বিপুল পরিমাণ মালামাল সহ গ্রেপ্তার করা হয় 7 জনকে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জেএমবির মৃত নেতা শায়েক আব্দুর রহমানের অনুসারীদের নতুন করে সংগঠিত হবার তথ্য পাওয়া গেছে বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। 2014 সালে ত্রিশালে প্রিজন ভ্যান অ্যাটাক করে 3 জন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার একজনই বর্তমানে সালাউদ্দিন সালেহীন, সেই বর্তমানে এই গ্রুপটার অ্যাক্টিং আমির হিসেবে কাজ করছে। সে ভারতে রয়েছে। ডাকাতি করে মূলত অস্ত্র, বিস্ফোরক এবং তাদের যে সমস্ত নেতারা জেলখানায় রয়েছে তাদের মামলা চালানো এবং তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তদবির করছিল। নিজেদের শক্তি বাড়াতে তারা অন্য একটি জঙ্গি সংগঠনকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বলেও এ সময় জানান তিনি। পুরনো জেএমবির সাথে আনসার ইসলামের একটা সম্পর্ক রয়েছে, এটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা চেষ্টা করছে তারা এক ব্যানারে আসতে পারে কিনা। ব্রিফিং এ গুলশানের হোলি আর্টিজানে হামলায় অর্থের যোগানদাতাদের নামও জানানো হয়। ডাক্তার রোকন যে সিরিয়ায় চলে গিয়েছে, সে 80 লক্ষ টাকা দান করে গেছে। তারপরে মেজর জাহিদ তার রিটায়ারিং বেনিফিট সহ যা কিছু পেয়েছে সে এই সংগঠনে দান করে গেছে। তারপরে তানবীর কাদেরী তার উত্তরা ফ্ল্যাট বিক্রি সহ বিভিন্ন অর্থ তাদের যা সঞ্চয় ছিল সেগুলো দান করে গেছে। এইগুলো থেকেই আর তাদের আরো কোনো বিদেশে থাকা কোনো সদস্যের কাছ থেকেও অর্থ এসেছে। এছাড়া জঙ্গি কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহৃত অর্থের সংস্থানের বিষয়ে আরো বিশদ তদন্ত চলছে বলেও জানান মনিরুল ইসলাম। ব্যবসা করে তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইডেন কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আলী হোসেন মালিক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে র্যাব। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে তারা। গত 10 অক্টোবর রাজধানীর বনানী DOHS এ অবস্থিত সৈয়দ গ্রুপ অব কোম্পানির অফিসে খুন হন ওই অফিসের জেনারেল ম্যানেজারের দায়িত্বে থাকা অধ্যাপক আলী হোসেন। অধ্যাপক আলী হোসেন হত্যাকাণ্ডের মূল হোতা গাড়ি চালক মামুন, এ দাবি করে র্যাব জানায় সৈয়দ গ্রুপ অব কোম্পানির জেনারেল ম্যানেজার অধ্যাপক আলী সম্প্রতি গাড়ি চালক মামুনকে নিয়ে ব্যাংক থেকে 19 লাখ টাকা তোলেন। এই টাকা হাতিয়ে নিতেই বাড়ির মালিকের ছেলের কর্মচারী সাইফুল ও তার চাচাতো ভাই সজলকে নিয়ে হত্যার পরিকল্পনা করে মামুন। 10 অক্টোবর গভীর রাতে বনানীর DOHS অফিসের কাজে আটকে পড়া অধ্যাপক আলীকে এলোপাথারি ছুরিকাঘাত করে হত্যা করে তারা। তার আগে বাড়ির দারোয়ান ও কর্মচারীকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়। হাত পা বেঁধে মুখে টেপ দিয়ে ওনাকে স্টেপ করে হত্যা করে ওনার চাবি নিয়ে
তারপরে বল খোলে ওরা আসলে 19 লাখ টাকা পায় নাই, ওরা পেয়েছিল 1,50,000 টাকা। এই ঘটনার নেপথ্যে আরো কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে র্যাব। যেহেতু একটা ডেভেলপমেন্ট কোম্পানি, এই ডেভেলপমেন্ট কোম্পানি প্রতিনিয়ত অর্থ উত্তোলন করে, কত অর্থ উত্তোলন করেছিল আদৌ অর্থ উত্তোলন করেছিল কিনা, এবং উত্তোলন যদি করে থাকে বাকি অর্থ কিভাবে ব্যয়িত হয়েছে কিংবা অন্য জায়গায় আসে কিনা, এই বিষয়গুলি আমরা ইনশাল্লাহ তদন্তে বের করে নিয়ে আসব। র্যাব আরো জানায় মামলার তদন্তের জন্য পুলিশ সদর দপ্তরের অনুমতি চাওয়া হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর বিষয়ে দুর্নীতি প্রমাণ করতে না পারলে অভিযোগ আনা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে মানুষ হত্যার দায়ে বেগম খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় তারা একথা বলেন। এই হত্যাকাণ্ডের দায় নিয়ে বেগম খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তার পাপের জন্য তাকে আদালতের শাস্তি ভোগ করতে হবে এবং সেই শাস্তির কারণে আর কখনো তার নির্বাচনে আর যোগ্য বলে বিবেচিত হবেন না। উনি সারা জীবনই ওনার বাকি জীবনটা সংসদের বাইরেই থাকতে হবে। বিএনপি নেতাকে বলবো, আপনি আপনার নেত্রীকে নিয়ে পদ্মা তীরে আসুন, স্বাগত। কোথায় দুর্নীতি হয়েছে, কোন কোন খাতে অপব্যয় হয়েছে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র আজ প্রায় নির্বাসিত। শুধু বিএনপি নয়, বিরোধী রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক পরিসর দেওয়া হচ্ছে না। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নিতে আওয়ামী লীগের সম্মেলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপি কিনা বিরোধী দলগুলোকেই এখন বাংলাদেশে কোনো গণতান্ত্রিক কোনো পরিসর দেওয়া হচ্ছে না। শুধু সভা সমিতির ব্যাপারেই নয়, সব ক্ষেত্রেই প্রায় এখন গণতন্ত্র সংকুচিত শুধু নয়, গণতন্ত্র প্রায় আপনার নির্বাসিত হয়ে গেছে। যে এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনবার জন্য তারা তাদের ভূমিকা পালন করবেন। বিএনপি যদি আমন্ত্রণ পায় তাহলে বিএনপি সিদ্ধান্ত নেবে যে সে যাবে কিনা, কিন্তু এখন পর্যন্ত আমন্ত্রণ আমরা পাইনি। এবার প্রবাসের কিছু খবর। দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকে 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত এক্সচেঞ্জ হাউস খোলার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় বর্তমানে 8টি ব্যাংক এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে ব্রিটেনে রেমিটেন্স সার্ভিস দিয়ে আসছে। তবে কোনো কারণ ছাড়াই 2015 সালের শুরুতে সোনালী ব্যাংক এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয় বলে অভিযোগ এক্সচেঞ্জ হাউসগুলোর। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, নির্দেশনা না মানায় বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্টগুলো। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অবৈধভাবে অর্থ পাচারের ঝুঁকির কথা জানিয়ে 2013 সালের 31 অক্টোবর বাংলাদেশি ব্যাংকের এক্সচেঞ্জ হাউসগুলোর রেমিটেন্স অ্যাকাউন্ট বন্ধ করে দেয় যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংক। সে সময় এক্সচেঞ্জ হাউসগুলোর বিশেষ অনুরোধে সোনালী ব্যাংকে বেশ কয়েকটি রেমিটেন্স অ্যাকাউন্ট খোলার পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। যদিও কয়েক মাস না যেতেই শুধুমাত্র সাউথ ইস্ট ব্যাংকের মালিকানাধীন সাউথ ইস্ট ফিনান্সিয়াল সার্ভিস ছাড়া বাকি সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন সোনালী ব্যাংক ইউকে শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা সরওয়ার হোসেন। তারা কমপ্লায়েন্ট পুরোপুরি, সাউথ ইস্ট 100% কমপ্লায়েন্ট করেছে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। তারা করতে পেরেছে, হয়তো সেটার জন্য তারা আছে। যদিও প্রকৃতপক্ষে ঠিক কি কারণে এসব রেমিটেন্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল তার কিছুই নির্দিষ্ট করে জানানো হয়নি এক্সচেঞ্জ হাউসগুলোকে। একই সঙ্গে সাউথ ইস্ট ফিনান্সিয়াল সার্ভিস ছাড়া বাকি সব এক্সচেঞ্জ হাউসের অ্যাকাউন্ট সাসপেন্ডের বিষয়টি সোনালী ব্যাংকের বিশেষ এজেন্ডা ছিল বলেও মনে করছেন অনেকে। 2014-এর দিকে অ্যাকাউন্ট খুলেছিল, মাত্র কিছুদিনের মধ্যেই তারা আমাদেরকে বন্ধ করে দিয়েছে এবং তারা এই ইস্যুটাই উত্থাপন করেনি যে আমরা কোনো কমপ্লায়েন্সের জন্য আমাদেরকে বন্ধ করে দিচ্ছে। ওদের অসুবিধার জন্যই ওরা বন্ধ করছে। সোনালী ব্যাংকে আমরা জিজ্ঞেস করছি যে তোমাদের রিকোয়ারমেন্টটা কি আমাদেরকে জানাও, আমরা তোমাদের ওই রিকোয়ারমেন্ট আমরা 100% ফুলফিল করব, কিন্তু ওইটা তারা আর কোনো কিছু আমাদেরকে ওই ব্যাপারে আমাদেরকে রেসপন্স করে নাই। তবে বিশেষ এজেন্ডার বিষয়টি প্রত্যাখ্যান করে সোনালী ব্যাংকের নির্দেশনাগুলো যথাযথভাবে মানার ফলেই তাদের অ্যাকাউন্ট বলবৎ রয়েছে বলে জানান সাউথ ইস্ট ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান নির্বাহী। আমরা আমাদের অ্যাবসলিউটলি নতুন সফটওয়্যার আমরা এখন ইউজ করছি এবং শুধুমাত্র
কয়েকটা স্যাংশন লিস্ট না, যতগুলো স্যাংশন লিস্ট আছে সবগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি আমাদের সিস্টেমে। তো যার কারণে সোনালী ব্যাংক যেটাই চেয়েছে, যখন যেটা দরকার ছিল তাদের, আমরা ইমিডিয়েটলি সেটা ইমপ্লিমেন্ট করেছি। সম্প্রতি মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে সোনালী ব্যাংককে 33 লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। এরপর থেকেই এই ব্যাংকের নানা অনিয়ম ও দুর্নীতি বেশ আলোচিত হচ্ছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিগুলোতে। সময় সংবাদ, লন্ডন। আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুলকে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে প্রবাসী বিষয়ক সম্পাদক অথবা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা। সোমবার আবুধাবির সান মেরিন রেস্টুরেন্ট হলরুমে মধ্যপ্রাচ্য বঙ্গবন্ধু পরিষদ সমন্বয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান। প্রবাসে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলেও জানান তারা। সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইমরাদ হোসেন ইমু, ইয়াসিন চৌধুরী সহ প্রমুখ। কানাডা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিলের ক্যাফে রয়্যাল রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কানাডা প্রবাসী সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য কানাডা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানানো হয়। আলহাজ গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইত্রাদ জুবেরির সেলিমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আজিজুর রহমান, গোলাম মহিবুর রহমান প্রমুখ। সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কনসার্ন নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান সংগঠনের নেতারা। সংগঠনটির নেতা ও স্থানীয় বিএনপি সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুলের পরিচালনায় রোববার রাজ্যের হার্ভার্ড স্কয়ারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পকে দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, এতে বাংলাদেশ কারিগরি, পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। প্রকল্প নির্মাণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, পরিবেশ রক্ষার মতো বৃহৎ স্বার্থ ও দেশবাসীর মতামতকে উপেক্ষা করে সরকারের এমন সিদ্ধান্ত নিতে পারে না। এক্ষেত্রে পরিবেশ সমীক্ষার দাবি জানান তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 52তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ফুল দেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। পরে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডা সরকার প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন। এবার খেলার খবর। ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রশংসিত হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সভায়। আইসিসি সভা শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় মুগ্ধ হয়ে মত পাল্টেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। 2017 সালে বাংলাদেশের মাটিতে নির্ধারিত সময়ে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে অজিরা। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। গেল জুলাইয়ে গুলশানের সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশের বিদেশি ক্রিকেট দলগুলো নির্ধারিত সিরিজ নিয়ে প্রশ্ন তোলে। তবে দেশের প্রশাসনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত হয়ে বাংলাদেশ সফর করছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় দারুণ সন্তুষ্টির কথা আগেই জানিয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। শুধু তারাই না, বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলা করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় দারুণ মুগ্ধ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও। বাংলাদেশের ইংল্যান্ড ট্যুর নিয়ে আমাদের ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যে প্রতিনিধি আছেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও এবং বোর্ড প্রেসিডেন্ট ওনারা ছিলেন এবং দে এক্সপ্রেস দেয়ার স্যাটিসফ্যাকশন যে এখন পর্যন্ত যেভাবে ট্যুরটা এগোচ্ছে এবং দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, দে আর কোয়াইট হ্যাপি। গেল বছরের আগস্টে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকলেও অযৌক্তিকভাবে নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ও অনূর্ধ্ব 19 ক্রিকেট দল
পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এখন অজিরা তাদের অনড় অবস্থা থেকে সরে এসেছে। 2017 ট্যুরকে কনসিডার করেই কিন্তু তারা তাদের আগ্রহ দেখাচ্ছে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথেও তারা যোগাযোগ রাখছে। অ্যাট দ্য সেম টাইম তারা আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা যে ইংল্যান্ড ক্রিকেট টিমের যে বর্তমান বাংলাদেশ সফর, এই অ্যারেঞ্জমেন্টটাও তারা খুব ক্লোজলি মনিটর করছে। ওয়ানডেতে এফটিপির বাইরে 2017 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি সহযোগী দেশগুলোর কাছে অজয় থাকলে বাংলাদেশকে খেলতে হবে না 2019 বিশ্বকাপের বাছাই পর্ব। 18-এ যে আইসিসি কোয়ালিফাইং যে রাউন্ডটা বাংলাদেশে হবে, সেটা হয়তো অন্য একটা দেশ যারা অংশগ্রহণ করবে ওই কোয়ালিফাইং টুর্নামেন্টে, এরকম কোনো দেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভায় চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী 2023 সাল পর্যন্ত আইসিসির মেজর টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নেই বাংলাদেশের। আইসিসির মেজর ইভেন্ট পায়নি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ, বলেছেন টাইগারদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে টেস্টে ফ্ল্যাট উইকেটের পরিবর্তে বোলারদের সহায়ক উইকেটের দাবি করেছেন সাকিব। বাংলাদেশ দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে থাকলেও ঘাটতিগুলো অনুশীলনে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা। মঙ্গলবার অনুশীলন শেষে এসব কথা বলেন সাকিব। আমি তো লঙ্গার ভার্সনই কবে খেলছি আমার কাছে মনে নাই, সো আমার জন্য ডিফিকাল্ট। কথাটা ভুল বলেননি সাকিব। বাংলাদেশ শেষ কবে টেস্ট খেলেছে আর কোনো ক্রিকেট ভক্ত তা হয়তো ভুলতে বসেছেন। সবশেষ গেল বছর জুলাই সাদা পোশাকে মাঠে নেমেছিল টাইগাররা। দীর্ঘ বিরতির পর ক্রিকেটের অভিজাত ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। তবে শুধু সাকিবই না, বাংলাদেশের শীর্ষ সব ক্রিকেটারই প্রায় এক বছর প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে দূরে, তাই দ্রুত মানিয়ে নেওয়ার ব্যাপারটা থেকেই যায়। যদিও পুরো দলই সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানালেন সাকিব। নতুন নতুন তো লাগেই, আমি যেটা বললাম যে আসলে অনেকদিন না খেললে একটা গ্যাপ তৈরি হয়, বাট আশা করি যে প্রিপারেশনটা ভালোভাবে শেষ করতে পারবো। চেষ্টা করতেছি ওরকম মাইন্ডসেটটা তৈরি করা। ইনফ্যাক্ট খুব বেশি প্রিপারেশনের কিছু নয়, সব মেন্টাল দিক থেকে যত বেশি ঠিক থাকা যাবে, টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত থাকা যাবে, আমার কাছে মনে হয় সেটাই ইম্পর্টেন্ট। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত খেলা 8 টেস্টের সবকটিতে হেরেছে বাংলাদেশ। তবে গেল বছর টেস্টেও বিশ্ব দেখেছে লড়াকু টাইগারদের। খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র আদায় করে নেয়া কিংবা দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ ড্র, ওয়ানডের ঊর্ধ্বমুখী গ্রাফটা টেস্টেও নিয়ে আসার প্রত্যয় বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারের। টেস্ট ম্যাচটা যেহেতু আলটিমেট ক্রিকেট, সবাই অনেক এক্সাইটেড থাকে। অবশ্যই জেতার জন্য খেলা, সেটার জন্য আমাদের অনেক ভালো খেলতে হবে, সেটা আমরা জানি, ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই। দলের বোলারদের নিয়ে কোচ হাথুর সিংহেও খুব একটা আত্মবিশ্বাসী নন, তবে কোচের বক্তব্যের সঙ্গে একমত নন সাকিব। আমরা হোমে যখন খেলি সাধারণত চেষ্টা করা হয় ফ্ল্যাট উইকেট বাড়ানোর, যাতে ব্যাটসম্যানরা রান করে। যদি কখনো স্পিনার কিংবা ফাস্ট বোলারদের সুযোগ দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে আমাদের বোলারদের ওই অ্যাবিলিটিটা আছে যে উইকেটগুলো নেয়ার। এখন আলটিমেটলি আপনি যদি ফ্ল্যাট উইকেট বানায় দেন, তখন তো আর অত বেশি উইকেট নেওয়ার কার পক্ষে সম্ভব হবে না। ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চমক দেখানো স্পিনার তানভীর হায়দার এদিন ছিলেন বাংলাদেশের অনুশীলনে, ছিলেন স্পিড স্টার তাসকিনুল। অন্যদিকে দ্বিতীয় সন্তানের মুখ দেখে বাংলাদেশে এসেছেন অ্যালিস্টার কুক। দলের অন্য সদস্যরা ছুটি কাটালেও একাই অনুশীলন করেছেন ইংল্যান্ডের অধিনায়ক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় $200 কোটি দেওয়ার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। বিদেশি বিনিয়োগ আকর্ষণে অবকাঠামোগত উন্নয়নের পরামর্শ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করাই আওয়ামী লীগের এবারের কাউন্সিলের লক্ষ্য। প্রস্তুতি কমিটির সভায় প্রধানমন্ত্রী। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে অনিয়ম করে কেউ পার পাবে না, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। গাঁজা রাখার স্বীকারোক্তি আদায় করে স্কুল শিক্ষার্থীকে দেয়া সাজা বাতিল করলেন হাইকোর্ট। টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট ও থানার ওসিকে প্রত্যাহার। এবং রাজধানী থেকে গ্রেফতার জেএমবির 7 সদস্য 6 দিন করে রিমান্ডে। বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা হারিয়েছে নব্য জেএমবি, দাবি পুলিশের। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়ার খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *DM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।